আসসালামু আলাইকুম। গল্পকন্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের পড়ে শোনাবো সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি ভৌতিক গল্প, জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। কেকড়াডিহাকে নেচার্স ডেন বলা চলে। ভদ্রলোক মিটিমিটি হেসে বললেন, অপূর্ব মনোরম জায়গা, কিন্তু। উনি হঠাৎ থেমে গেলে বললুম, কিন্তু কি? নামটা বড় বিচ্ছিরি। তাছাড়া ওর কথার ঢংটিও বিচ্ছিরি। একটি বাক্য বলেই যেন সাসপেন্সের আলপিন দিয়ে একটু খোঁচা দেন। বিরক্তি চেপে বললুম, তাছাড়া কি? একটু চুপ করে থাকার পর ফিক করে হাসলেন নামেই মালুম। শেক্সপিয়র যদিও বলেছেন, নামে কি আসে যায়? যায়, কোনো কোনো ক্ষেত্রে যায়। ট্রেন তখন একটা পাহাড়ের সুড়ঙ্গে সবে ঢুকেছে। গতিও মন্থর। কামরা গাঢ় অন্ধকারে ডুবে গেল। অন্ধকারে ওর কথা অবশ্য থামল না। এই যে দেখুন, আমি যাচ্ছি চরডিহায়। ঘন জঙ্গল এলাকা। সেখানে বসতি একেবারে কম, মানুষজনও কম। একটা কাঠ গোলা, কিছু গোপ, মানে যাদের গরু মোষ ছাগল আছে আর কি। চাষবাস কদাচিৎ। খুব সজ্জন মানুষ সব। তাহলে চোর শব্দটা কেন? হুম, মাঝে মাঝে বাঘের উৎপাত হয়। এখন বাঘটাকে যদি গরু চোর বলা যায় তাহলে আর কথা নেই। চোরডিহা নামটা মানিয়ে যায়। বলে উনি সেই ঘন জমাট অন্ধকারে হা হা অট্টহাসি হেসে উঠলেন। এমন বিকট হাসি অন্ধকারে বড় অস্বস্তিকর। গা ছমছম করে। বললুম, আলো জ্বালার ব্যবস্থা নেই ট্রেনে? মাত্র কয়েক মিনিট। এই সুড়ঙ্গটা তত কিছু লম্বা নয়। কেন, আপনার ভয় করছে নাকি? না, তবে অন্ধকারটা বিরক্তিকর। ট্রেনে কি ইলেকট্রিসিটি নেই? তাহলে কেকড়াডিহায় যে বাড়িটাতে উঠবেন সেটাও বিরক্তিকর মনে হবে। কেন বলুন তো? মুনভিলায় আমিও একবার ছিলুম, ওখানে ইলেকট্রিসিটি নেই। তাছাড়া বাড়িটা। বলে ফের উনি চুপ। সাসপেন্সের খোঁচা মারা এর দেখছি বড্ড বদভ্যাস। বিরক্তিতে আর কিছু জানতে চাইলুম না, কিন্তু একটু অবাক হলুম। অরিন্দ্র বিদ্যুৎ না থাকার কথাটা তো বলেনি। হয়তো বলতে ভুলে গেছে। অরিন্দ্র আমার বন্ধু, রীতিমতো রাজা মহারাজা লোকের বংশধর। বিশুদ্ধ প্রকৃতিকে এনজয় করতে হলে নাকি কেকড়াডিহার মতো জায়গা নেই। ওদের মুনভিলা নামে বাড়িটা একটা টিলার গায়ে এবং চারদিকে প্রকৃতি। অরিন্দ্র বলেছিল এসব কথা। ট্রেন সুড়ঙ্গ পেরুলে দিনের আলো এসে ঢুকলো আবার। ভদ্রলোক তার লাগেজ গোছাতে ব্যস্ত হলেন। আসানসোল এই ট্রেনে ওঠার পর ওর সঙ্গে আলাপ হয়েছে। উনি শিকারী, নাম প্রশান্ত সিংহ। খুব আমোদে স্বভাবের মানুষ। বলেছিলেন স্বয়ং সিংহ হয়েও সিংহ টিংহ মারার সুযোগ পায়নি মশাই। গুজরাতের গির জঙ্গলে এক দঙ্গল সিংহ আছে, কিন্তু একে হাদাভোদা, তাই গভর্নমেন্টের পোষ্য। তবে বাঘ মেরেছি। ত্রিপুরার জঙ্গলে একটা গুন্ডা হাতি মেরেছিলুম। কাজেই নিজেকে সিংহ ভেবে গর্বিত হই। চোরডিহার জঙ্গলে বাঘ আছে। সম্প্রতি একটা বাঘ খুব উৎপাত করছে। তাকে মারতেই উনি যাচ্ছেন। একটা শটগান আর একটা রাইফেল দুই কাঁধে আটকে প্রকাণ্ড ব্যাগ হাতে উনি দরজার দিকে এগোলেন। ট্রেন চোরডিহা স্টেশনের ডাউন সিগন্যাল পেরোচ্ছিল। ঘুরে মুচকি হেসে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, কেকড়াডিহায় দেখা হতেও পারে, অবশ্য যদি বাঘটাকে মারতে পারি তবেই। যাই হোক, একটু সাবধানে থাকবেন। কথাটা শুনে চমকে উঠলুম। এবার সাসপেন্স নয়, শাসানি। কিন্তু প্রশ্ন করার সুযোগ পেলুম না। শিকারী ভদ্রলোক ট্রেন থামার সঙ্গে সঙ্গেই নেমে প্ল্যাটফর্মে হন্তদন্ত হয়ে হাঁটতে লাগলেন। ওর শেষ বাক্যটি অস্বস্তিকর। তাছাড়া নামেই মালুম বলতে কি বোঝায়? মন থেকে অস্বস্তিটা ঝেড়ে ফেলার চেষ্টা করছিলুম। তাছাড়া বাড়িটা মানে কি? ভূতটুত আছে বুঝি? ধুস, মনে মনে হেসে ফেললুম। এই মহাকাশ যুগে ভূত!
ট্রেনের গন্তব্য গয়া। ফার্স্ট ক্লাসে আরও দুজন যাত্রী। চেহারা হাবভাব দেখে ব্যবসায়ী মনে হয়েছিল। হোতকা গোলা মানুষ। দুজনেই ঢুলছিলেন। আর একটা সুড়ঙ্গ এলো। আবার সেই দম আটকানো অন্ধকার এবং গা ছমছম। কিন্তু এই সুড়ঙ্গটা শেষ হচ্ছে না। বারবার ট্রেনের তীক্ষ্ণ হুইল চাপা গুমগুম শব্দ। একটানা গাঢ় অন্ধকার। এসব সুড়ঙ্গে তো আলো থাকার কথা। ভাবলুম চোরডিহার চোরেরা এসেই বাল্বগুলি খুলে নিয়ে গেছে। তা শিকারী ভদ্রলোক যাই বলুন। অথবা এলাকা এখনো বিদ্যুৎ পায়নি। পাওয়ার কথাও না। পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড় দুধারে। কাছাকাছি বসতিও চোখে পড়েনি। যদি বা পড়েছে, সেও নেহাত দেহাতি গ্রাম। আদিম ধরনের ঘরবাড়ি। মানুষজনও গরিব। কতক্ষণ পরে সুড়ঙ্গ শেষ হলো। আবার একটা স্টেশন এলো। নিছক হল্ট। জনমানুষহীন নিচু প্ল্যাটফর্ম। কিন্তু আমাকে অবাক করে পাখির মতো আলতো পায়ে এক যুবতী উঠে এলো কামরায়। ছিমছাম স্মার্ট, ফর্সা, এবং এমন ফর্সা যার সঙ্গে পাতা চাপা ঘাসই তুলনীয়। তাই পাণ্ডুর বলা চলে। জন্ডিসের রোগী নাকি? কক্ষনো না। ছটফটে চঞ্চল সতেজ। কালিদাস বর্ণিত সেই চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি, বিনোন্নত পয়ধরা ইত্যাদি মনে পড়ে যায়। পরনে ফিকে নীল শিফন জর্জেট শাড়ি, ম্যাচিং চাইনিজ শার্ট ব্লাউজ। কামরা সৌন্দর্যময় সুগন্ধে ভরে গেল। ব্যবসায়ী দ্বয়ের অবচেতনায় তার তীক্ষ্ণ বিচ্ছুরণ ঘটে থাকবে, কারণ দুজনেই চোখ খুলছেন এবং সোজা হয়ে বসলেন। জানালার দিকে ঘুরে আবার প্রকৃতি দর্শনে মন দিলুম। এক্সকিউজ মি। দ্রুত ঘুরে দেখি আমি তার লক্ষ্য। ভেবার মতো হেসে বললুম, বলুন। আপনি কি গয়া যাবেন? না, কেকড়াডিহা। বাহ, তাহলে একজন সঙ্গী পাওয়া গেল। আপনি কেকড়াডিহা যাচ্ছেন? যুবতী ঠোঁটের কোণে হেসে মাথাটি একটু নাড়ল। ব্যবসায়ী দ্বয়ের একজন বলে উঠলেন, তো আপ ইহা জঙ্গলি হল্ট মে কাহা গাই থি ম্যাডাম? জরা সা ঘুমনে। যুবতী আমার দিকে ঘুরল। কেকড়াডিহি কেন যাচ্ছেন? প্রশ্নটা সোজা চার্জ, যেন মহিলা দারোগা। তবু সৌন্দর্য এবং যৌবনের মর্যাদা রক্ষায় আস্তে আস্তে বললুম, জাস্ট সাইট সেইং। নেচার লাভার? যুবতী উজ্জ্বল হাসল। বলতে পারেন, আমিও তাই। ও ও কি? আমি প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিই মাঝে মাঝে। কখনো বেরিয়ে আসি, ভয় পাই। দেয়ার ইজ সামথিং ভেরি ক্রুড ইন দ্য নেচার। দ্যাটস ডেঞ্জারাস। স্ট্রেঞ্জ, আপনাকে বোঝাতে পারবো না। এই দার্শনিক তত্ত্ব শুনেও একটু সম্ভ্রম জাগলো। শুধু বললুম, তাই বুঝি? একটু হেসে বললুম, আপনি স্কুল টিচার নাকি অধ্যাপিকা? কেন এ কথা বলছেন? এবার কণ্ঠস্বরে ঈষৎ নম্র ব্যাকুলতা ছিল, যেন সেন্টিমেন্টে আঘাত দিয়ে ফেলেছি। বললুম, আপনার চিন্তাভাবনার ডেপথ দেখেই। যুবতী হাসল। ও নো নো, জাস্ট আ সিম্পল আইডিয়া, অ্যাসোসিয়েশন অফ দ্য নেচার। আপনি একজন নিরক্ষর জংলি মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে দ্য নেচার স্পিক্স টু ম্যান। প্রকৃতি কথা বলে, যে কাছে থাকে সে বোঝে। আপনার নামটা জানতে পারি কি? শিওর, পর্ণা চৌধুরী। একটু ইতস্তত করে বললুম, কেকড়াডিহার মুনভিলার চৌধুরীদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তো? আছে। অরেন্দ্র চৌধুরীকে তাহলে চেনেন? খুব, আমার মাস্তুতো দাদা। নড়ে উঠলুম। মাই গুডনেস, অরেন্দ্র আমার বন্ধু। আমি মুনভিলাতেই যাচ্ছি। পর্ণা হঠাৎ ঠোঁট কামড়ে ধরল। আমার দিকে কেমন চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে চাপা শ্বাস ফেলে বলল, বাড়িটায় কেউ থাকে না আর। একজন আদিবাসী খ্রিস্টান কেয়ারটেকার রেখেছে। সে মাইনে নেয়, কিছু দেখাশোনা করে না।
দূরে বসতি এরিয়ায় থাকে। আপনার অসুবিধে হবে। আপনাদের ফ্যামিলি? কথা কেড়ে পর্ণা বলল, একটা কথা প্লিজ, কেয়ারটেকার মেথু কিংবা অরুদাকে আমার কথা বলবেন না, প্লিজ কথা দিন। একটু অবাক হয়ে বললুম, ঠিক আছে, কিন্তু। কোনো কিন্তু নয়, কথা দিন। দিলুম। ব্যবসায়ীদ্বয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কথা শুনছিলেন আর পরস্পর চোখে চোখে কথা বলছিলেন। বাঁকা ঠোঁট, ভাবখানা এরকম যেন ওদের প্রাপ্য নাফা আমি হাতিয়ে নিয়েছি। কেকড়ারিহা প্ল্যাটফর্মে ঢুকছিল। পর্ণা উঠে দরজার কাছে গেল এবং ট্রেন থামার আগেই পাখির মতো নেমে গেল। লাগেজ গুছিয়ে প্ল্যাটফর্মে নেমে তাকে খুঁজলুম, দেখতে পেলুম না। ছোট্ট স্টেশন, মানুষজন কম। এদিকে ওদিকে পাহাড় আর জঙ্গল। স্টেশনের বাইরের চত্বরে কয়েকটা এক্কা আর সাইকেল রিক্সা। ছোট্ট একটা বাজার। কেয়ারটেকার ম্যাথু জেভিয়ারের থাকার কথা স্টেশনে। অরিন্দ্র চেহারার একটা বর্ণনা দিয়েছিল, রোগা, কালো, মাথায় ভীষণ সাদা চুল এবং মধ্যিখানের টাক। কিন্তু আশ্চর্য ঘটনা, দাড়িটি নাকি কুচকুচে কালো। অরিন্দ্র বলেছিল, ওকে মিস্টার জেভিয়ার বলবি যেন, খুব কেতাদুরস্ত দিশি সাহেব, প্রাক্তন রেলকর্মী, সব সুব্যবস্থা করে দেবে খাতির দেখালে। কিন্তু অরিন্দ্র তার মাস্তুতো বোন পর্ণার কথা যেন বলল না। এতক্ষণে মনে হলো পর্ণা শিক্ষিত মেয়ে, কিন্তু একটু ছিটগ্রস্তা নির্ঘাত, হয়তো মানসিক রোগী বা, তাই একা একা যেখানে সেখানে চলে যায়, জঙ্গলে ঘোরে। কিন্তু এ তো তার পক্ষে বড় বিপজ্জনক। ফ্যামিলিতে কি ওকে শাসন করার কেউ নেই? নিশ্চয়ই নেই। কিংবা আছে, পর্ণা তাদের চোখের আড়ালে এভাবে ঘুরে বেড়ায়, তাই আমাকে নিষেধ করছিল। একটা সিগারেটের দোকানের সামনে যেতেই বাঁকের মুখে সাইকেলে একজনকে দ্রুত আসতে দেখলুম। কাছাকাছি আসতেই মনে হলো ম্যাথু জেভিয়ার না হয়ে যান না। ডাকলুম, মিস্টার জেভিয়ার। হ্যাঁ, তিনিই, রীতিমতো ভদ্রলোক এবং দিশি সাহেব। স্যুট পুরনো হলেও স্যুট। টাইটা অবশ্য নতুন, টুপিটা জীর্ণ। সাইকেল থেকে নেমে জোরালো হ্যান্ডশেক করে বললেন, ভেরি সরি স্যার, আপনার রুম গোছাতে একটু দেরি হয়ে গেল। রান্নার জন্য লোক খুঁজে সারা তেমন কাউকে পেলুম না। ও নো নো, ডোন্ট ওয়ারি স্যার, আমি আছি। আমি আপনার সেবা করতে পারলে ধন্য হব। তবে ভেরি লোনলি প্লেস। লোনলিনেস যাদের পছন্দ তারা মনভিলাকে ভালো না বেসে পারবেন না। জাস্ট সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ার একটু বেশি কথা বলেন সেটা ঠিক, তবে মানুষটিকে ভালো লাগলো। সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ারের মুখ থেকে উচ্চারিত পুরনো এই বিলিতি প্রবচনটি মাথার ভেতরে ধ্বনিত হয়েছিল বাড়িটাকে দেখার সঙ্গে সঙ্গেই। সত্যিই কি মনভিলা প্রতীক সাইলেন্স, সুবর্ণ মৌন। জীর্ণ স্থাপত্যটি সারা ধূসর শরীরে শব্দময়। যে ভাষা আমি বুঝি না, তেমনি এক আদিম কোনো ভাষায় যেন কথা বলছে, শুনছি, বুঝতে পারছি না। আর পর্ণা বলেছিল, পা তুললেই ঘাস গজায়, প্রকৃতির সর্বগ্রাসী। বাড়িটার সামনের দিকটায় কবেকার মেরামতের কিছু ছাপ, পেছন দিকটা প্রকৃতি গিলে খাচ্ছে, কার্নিশে গাছ, দেয়ালে হিংস্র শেকড় বাকড়। তারপর জঙ্গল হয়ে ওঠা লনের দিকে তাকাতেই অস্বস্তি জাগল। প্রতিটি গাছ যেন ভীষণ জৈব, ক্রূর চোখে আমাকে তাকিয়ে দেখছে। অক্টোবরের শ্যামলা চারদিক, সেই শ্যামলতাকে কেন যেন নির্দয় দেখাচ্ছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে পেছনে কোনো আত্মায়ের পায়ের শব্দ, এবং মুখ ঘোরাতেই সে অশরীরী। স্যার। জেভিয়ার এসে ডাকলেন। হঠাৎ ডাকে চমকে উঠেছিলাম। জেভিয়ার বললেন, লাঞ্চ রেডি। তারপর একটু হাসলেন। এনিথিং রং স্যার? না তো। আপনাকে তখন বলেছিলুম, লোনলিনেস কখনো কখনো অসহ্য হয়ে ওঠে। টেক ইট ইজি স্যার। আচ্ছা মিস্টার জেভিয়ার, এ বাড়িটার নাম মুনভিলা কেন? জেভিয়ার আঙ্গুল তুলে নিচের দিকটা দেখালেন। জাস্ট লুক,
অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওই ছোট্ট নদীটা স্যার। কি দেখছেন বলুন? চন্দ্রকলার মতো, দ্য ক্রিসেন্ট মুন। ঠিক তাই। জেভিয়ার বিনীতভাবে বললেন, যদি দয়া করে লাঞ্চ খেয়ে নেন ভালো হয়। আমাকে একবার বেরোতে হবে কিছুক্ষণের জন্য। রান্নাটা বিলিতি ধাঁচের হলেও মন্দ নয়। খিদেও পেয়েছিল। জেভিয়ার চলে গেলে সেকেলে উঁচু খাটের ওপর শুয়ে পড়লুম। ট্রেন জার্নিতে যথেষ্ট ক্লান্ত। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। দরজা ভেজানো ছিল। সেটা কাঁচ শব্দে খুলে যাওয়ার জন্যই হয়তো ঘুমটা ছিঁড়ে গিয়েছিল। তাকিয়ে রইলুম। বাইরে নরম বিকেল। বাতাসের চাপেই কি দরজা খুলে গেছে? হু হু করে বাতাস ঢুকছে ঘরে। তারপরেই তীব্র সেন্টের আভাস পেলুম। ট্রেনে দেখা পর্ণার সেই সৌরভ। ঝটপট উঠে বসে বললুম, পর্ণা নাকি? বললুম নয়, মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছিল। কিন্তু কেউ সাড়া দিল না। অথচ একই সুগন্ধ, ঝাঝালো, তীক্ষ্ণ। চটিতে পা গলিয়ে এবার নিজের ইচ্ছায় ডাকলুম, পর্ণা, পর্ণা। কারণ সে নিশ্চয়ই কাছাকাছি কোথাও এসে গেছে। খেয়ালি বা ছিটগ্রস্ত মেয়ে, তাই আমার সঙ্গে লুকোচুরি খেলছে। একধারে বাথরুম, অন্য দুদিকে দরজা বন্ধ আরো ঘর। পর্ণা কি বাথরুমে এসে ঢুকেছে? বাথরুমের দরজা ভেজানো। একটু ইতস্তত করে দরজায় চাপ দিলুম। খুলে গেল। কিন্তু কেউ নেই। অথচ ঘর ভরা দুর্দান্ত সৌরভ। আর ক্রমশ এতক্ষণে সেই সৌরভ মেয়েদের চুলের ঘ্রাণের মতো আকর্ষণ করছে। চাপা আর আকুল কণ্ঠস্বরে আবার ডাকলুম, পর্ণা, পর্ণা। সহসা সুগন্ধটা মিলিয়ে গেল। লজ্জিত বোধ করলুম। ছি ছি, এ কি রূপান্তর আমার মধ্যে! সমস্ত ভব্যতাকে এই জীর্ণ পুরনো বাড়িটাই কি ঘষে তুলে ফেলতে চাইছে আমার চেতনা থেকে? প্রকৃতি কি মানুষকে নিছক জৈব করে ফেলে? বেরিয়ে গেলুম। হালকা গোলাপি রোদ্দুরের গায়ে নীলাভ ধূসরতার মতো কি এক রং। হয়তো এখনই কুয়াশা ঘনিয়ে আসছে, ঢেকে দিতে চাইছে ক্রূর ও ভয়ালো বৃক্ষলতাকে। তাদের জৈবতাকে বিষাদের আড়ালে সরিয়ে ফেলতে চাইছে। বিষাদ কথাটাই মনে এলো, কারণ ততক্ষণে টের পেয়েছি বাড়িটার জীবনে অনেক স্মৃতি আছে, তাই নস্টালজিয়ার বিষাদ আছে। গেটের দিকে এগিয়ে এলুম। ঢালু ঘাসে ঢাকা জমি নিচের নদীটিতে গিয়ে মিশেছে। তীব্র স্রোতের চাপা বিষণ্ণ শব্দ কানে এলো। তারপর বাঁদিকে কিছুটা দূরে একটা গাছের তলায় আবিষ্কার করলুম পর্ণাকে। সে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চেঁচিয়ে ডাকলুম, পর্ণা। পর্ণা মুখ তুলে তাকালো। কোমল রোদ্দুরে তার সুন্দর দাঁতগুলি ঝিকমিক করে উঠল। গেট খুলে ঢালু সংকীর্ণ রাস্তায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশ্চর্য, পর্ণা হঠাৎ গাছপালার আড়ালে উধাও হয়ে গেল। থমকে দাঁড়িয়ে গেলুম। তাহলে মেয়েটি সত্যিই সাইকিক রোগী। নিচে রাস্তার বাঁকে জেভিয়ারের টুপি দেখা গেল। সাইকেল ঠেলতে ঠেলতে চড়াই ভাঙছেন। কাছাকাছি এসে বললেন, গুড ইভিনিং স্যার। এবং পুনশ্চ আগের মতো, এনিথিং রং? আস্তে বললুম, না। চলুন, লনে চেয়ার পেতে দিচ্ছি, বসবেন বরং। সরি স্যার, ভালো চায়ের খোঁজে বেরিয়েছিলুম। হোপলেস। ক্যাকরাডি ইজ গোয়িং টু ডাই ডে বাই ডে। নাথিং গুড এনিওয়্যার। অল ফুল অফ দ্য এভিল। জোভিয়ার সকৌতুকে হাসছিলেন। তারপর আমি নিচে নদীর ধারে সেই গাছটার দিকে বারবার ঘুরে তাকাচ্ছি লক্ষ্য করে বললেন, ওখানে শ্মশান। আর ওই যে ছোট্ট টিলাটি দেখতে পাচ্ছেন, ওটা খ্রিস্টিয়ান সেমেট্রি। আশা করি আমাদের চার্চের ঐশও দেখতে পাচ্ছেন, ওই যে গাছপালার ফাঁকে। পর্ণার কথা জিজ্ঞেস করতে গিয়ে পারলুম না। পর্ণা নিষেধ করেছিল বলেও না।
গেটে ঢোকার মুখে আবার পিছু ফিরতেই নিচের দিকে ঝোপের আড়ালে পর্ণাকে দেখলুম, ঠোঁটে আঙুল। ইশারায় জেভিয়ারকে দেখিয়ে হাত নেড়েছিল, তারপর আবার উধাও। কিছুক্ষণ পরে লনে বসে চা খাচ্ছি। জেভিয়ার এসে কুণ্ঠিত মুখে বললেন, আমি দুঃখিত স্যার, আপনার ডিনার রেডি, রেখে যাচ্ছি। আপনাকে রাত্রে সঙ্গ দিতে পারছি না। আপনাকে একা থাকতে হবে। ও নো নো, ডোন্ট ওয়ারি স্যার, আসলে আমার স্ত্রী অনেকদিন থেকে অসুস্থ, তাকে দেখাশোনার কোনো লোক নেই। না না, আমি একা থাকতে পারবো, আপনি ভাববেন না। জেভিয়ার একটু হাসলেন। খুব পুরনো বাড়ি, পুরোটা মেরামত হয়নি। প্লাস্টার খসে পড়ার শব্দ শুনলে ভয় পাবেন না। পেছনকার ঘরগুলিতে ছুঁচো চামচিকেরা দখল করেছে, রাত্রে ওরা উৎপাত করতে পারে। আর একটা কথা, কেউ ডাকলে যেন দরজা খুলবেন না। চোর ডাকাত আছে নাকি? সে আর কোথায় নেই, তবে এনিওয়ে, বাইরে যা কিছুই ঘটুক যেন দরজা খুলে বেরোবেন না। আচ্ছা মিস্টার জেভিয়ার, জংলি জানোয়ার আছে নাকি ওইসব জঙ্গলে? শেয়াল আছে। জেভিয়ার শিশুর মতো হাসলেন। অবশ্য ওই যে নদীর ওপারে টিলা, ওখানে নাকি একটা সম্বর আছে, রাত্রে ডাক শোনা যায়। আমি কিন্তু শুনিনি স্যার। জেভিয়ার চলে গেলেন কিচেনের দিকে। দিন শেষের ধূসরতা ঘনিয়েছে। লনের ডান দিকে বিধ্বস্ত ফোয়ারা ঘিরে প্রকাণ্ড গুল্মলতা। আবছা একটা মূর্তি ভেসে উঠল সেখানে, পর্ণা। সঙ্গে সঙ্গে চাপা স্বরে ডাকলুম, পর্ণা, পর্ণা। জেভিয়ার বুড়োর যেন জন্তুর কান। কিচেন থেকে সাড়া দিলেন, জাস্ট আ মিনিট স্যার। পর্ণা মুছে গেল অমনি। জেভিয়ার সাইকেলে চেপে চলে যাওয়ার পর পর্ণার প্রতীক্ষায় ছটফট করছিলুম। বারান্দায় বসে বারবার টর্চের আলো ফেলছিলুম। ভাবছিলুম এবার ওকে দেখে প্রকৃতি কন্যা বলে সম্ভাষণ করব। তারপর মনে হলো, সন্ধ্যার পর আর কি ওকে বাড়ি থেকে বেরোতে দেবে? অথবা বসতি থেকে দূরে এই মুনভিলায় রাতের দিকে কেনই বা সে আসবে? আমি তার প্রেমে পড়তেই পারি, সে কেন পড়তে যাবে? নদীর ওধারে টিলার মাথায় কতক্ষণ পরে চাঁদ উঠল। কুয়াশা তার জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিল। নিচের দিকে একদল শিয়াল ডাকাডাকি করে সহসা থেমে গেল। একটা প্যাঁচা কাউ কাউ শব্দ করতে করতে মুনভিলার উপর দিয়ে চলে গেল। ক্রমে টের পেলুম জীবজগতে সাড়া পড়ে গেছে, পোকামাকড় ডাকছে। কখনো মাথার ভেতর, কখনো পারিপার্শ্বিক আশ্চর্য প্রাকৃতিক সিম্ফনি অর্কেস্ট্রা। আর কোনো মৌন নেই, শুধু শব্দ, ধ্বনিময়তা। বৃক্ষলতা থেকে শিশির পড়ার শব্দগুলিও স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু নির্জনতা বড় অসহ্য। পর্ণা যদি আসতো। 8টা বাজলে কিচেনে হ্যারিকেনের আলোয় ডিনার খেয়ে নিলুম। খাদ্যের ব্যাপারেও জেভিয়ার ব্রিটিশ ঐতিহ্যের পক্ষপাতী, তবে আমি একেবারে ভেতো বাঙালি। কাল বরং ওকে বলবো, ডাল ভাত আর এক টুকরো মাছই আমার জন্য যথেষ্ট। কিচেন বন্ধ করে তালা এঁটে হ্যারিকেন হাতে আমার ঘরে ফিরলুম। সিগারেট টানতে টানতে আবার পর্ণার প্রতীক্ষা। কোথাও রাত পাখি ডাকতে লাগলো। দরজা বন্ধ করে হ্যারিকেনের দম কমিয়ে খাটের তলায় রেখে শুয়ে পড়লুম। জানালাগুলি খোলা রইল। বন্ধ করলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বদ্ধ ঘরে শুতে পারি না। একটা পোড়ো বাড়িতে একা রাত কাটানো এই প্রথম। খালি গা ছমছম আর অস্বস্তি। অথচ পর্ণার কথা ভাবতেই কেন যেন মনে হচ্ছে আমি একা নই। মশার উপদ্রব, তাই মশারি আছে। চিত হয়ে শুয়ে যতবার অন্য কিছু ভাবতে যাচ্ছি, পর্ণা মনে এসে দাঁড়াচ্ছে। প্রকৃতি কন্যার লাবণ্য আর সেই ঝাঝালো সৌরভ স্মৃতি যা সমস্ত জীবনকে তছনছ করে দিচ্ছে। কতক্ষণ পরে কোথাও কোনো ঘরের ভেতর চাপা শব্দে চমকে উঠলুম। শব্দটা ধস্তাধস্তি কিংবা শ্বাস প্রশ্বাসের। জেভিয়ার বলেছিলেন যেন না বেরোই, কিন্তু শব্দটা বাড়ছে। টেবিল চেয়ার পড়ে যাওয়া, কাঁচ ভাঙা,
শ্বাস প্রশ্বাসটার বাষ্প্রব হয়ে ওঠা, তারপর গোঙানি ঘর ঘর। কি ঘটছে? হুড়মুড় করে উঠে বসলুম। ঘর ঘর শব্দটা মৃদু হয়ে আসছে। আর চুপ করে থাকা অসম্ভব। চরম ধরনের আতঙ্কে মরিয়া করে তোলে খুব ভীত মানুষকেও। তাছাড়া হঠাৎ মনে হলো পর্ণা এসেছিল এবং তাকে অনুসরণ করে কোনো দুর্বৃত্ত ওর ওপর ঝাঁপ দিয়েছে। হিংস্র গর্জনের ভঙ্গিতে চেঁচিয়ে উঠলুম, কে? কে? তারপর টর্চ হাতে মশারি ঠেলে বেরিয়ে পড়লুম। ঘরের কোনায় একটা মরচে ধরা বল্লম দেখেছিলুম। বল্লমটা হাতে নিয়ে সেই শব্দটা কোন ঘর থেকে আসছে জানতে কান পাতলুম। পেছন দিকের ঘর থেকে শব্দটা আসছে মনে হলো। প্রচণ্ড জোরে লাথি মারলুম দরজায়। কপাটে মচমচ করে উঠল। দমাদ্দম লাথির পর একটা কপাট মরমর করে একপাশে ঝুলে গেল। ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেই আমার মাথা ঘুরে গেল। রক্ত হিম হয়ে পড়ল। দম আটকে গেল। পর্ণাই পুরনো আসবাবপত্রের স্তূপে হেলান দেওয়ার মতো ভঙ্গিতে দুপাশে হাত ছড়িয়ে আছে। শ্বাসনালী ফাঁক, চাপ চাপ রক্ত। চিৎকার করতে গিয়ে দেখি গলা থেকে স্বর বেরোচ্ছে না। তারপর সেই ঘরে সৌরভ সহসা ঝাঁপিয়ে এলে ধাতস্থ হলুম। হন্তদন্ত হয়ে আমার ঘরের দরজা খুলে বাইরের বারান্দায় গেলুম। এখনই জেভিয়ারের কাছে যাওয়া দরকার। কিন্তু তার বাড়ি তো চিনি না। বস্তি এলাকায় বাজারে এখনো লোক থাকা সম্ভব। বারান্দা থেকে নামছি। তখনও শরীর পাষাণ ভার, পা টলছে, গলা শুকনো। এখন চারদিকের কুয়াশা ঝলমলে জ্যোৎস্নায় এসে যাই। কালো কালো বৃক্ষলতা আবারও ভয়ালো জৈব হয়ে উঠেছে। নিচের নদীর জলে জ্যোৎস্না। নদীটাও হিংস্র নিষ্ঠুর হাসছে। গেটের কাছে সহসা আবছা এক মূর্তি। পর্ণার আত্মাই বা মরিয়া হয়ে দমাদ্দম লাথির পর একটা কপাট মরমর করে একপাশে ঝুলে গেল। ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেই আমার মাথা ঘুরে গেল। রক্ত হিম হয়ে পড়ল। দম আটকে গেল। পর্ণাই পুরনো আসবাবপত্রের স্তূপে হেলান দেওয়ার মতো ভঙ্গিতে দুপাশে হাত ছড়িয়ে আছে। শ্বাসনালী ফাঁক, চাপ চাপ রক্ত। চিৎকার করতে গিয়ে দেখি গলা থেকে স্বর বেরোচ্ছে না। তারপর সেই ঘরে সৌরভ সহসা ঝাঁপিয়ে এলে ধাতস্থ হলুম। হন্তদন্ত হয়ে আমার ঘরের দরজা খুলে বাইরের বারান্দায় গেলুম। এখনই জেভিয়ারের কাছে যাওয়া দরকার। কিন্তু তার বাড়ি তো চিনি না। বস্তি এলাকায় বাজারে এখনো লোক থাকা সম্ভব। বারান্দা থেকে নামছি। তখনও শরীর পাষাণ ভার, পা টলছে, গলা শুকনো। এখন চারদিকের কুয়াশা ঝলমলে জ্যোৎস্নায় এসে যাই। কালো কালো বৃক্ষলতা আবারও ভয়ালো জৈব হয়ে উঠেছে। নিচের নদীর জলে জ্যোৎস্না। নিচের নদীর জলে জ্যোৎস্না। নদীটাও হিংস্র নিষ্ঠুর হাসছে। গেটের কাছে সহসা আবছা এক মূর্তি। পর্ণার আত্মাই বা মরিয়া হয়ে বল্লম তুলে এগিয়ে গেলুম। পারিপার্শ্বিক নিষ্ঠুর হিংস্রতা মুহূর্তে আমাকে ভর করেছিল। কিন্তু তার উপর টর্চের আলো পড়তেই থমকে দাঁড়ালুম। ভুল দেখছি না তো? পর্ণা? এ তো পর্ণাই। সে হাত তুলে চোখ আড়াল করে চাপা স্বরে বলে উঠল, আহ, আলো নেভান। তাহলে শ্বাসনালী কাটা রক্তাক্ত কার শরীর দেখে এলুম? নিশ্চয়ই অন্য কাউকে দেখেছি। পর্ণা এগিয়ে এসে তেমনই শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে আবার বলল, এমন করে কোথায় যাচ্ছেন? পর্ণা? তুমি পর্ণা তাহলে? তাহলে? তাহলে কি? হঠাৎ থেমে গেলেন যে? ওই ঘরে একটা ডেড বডি, জাস্ট নাও মার্ডার্ড। অবিকল তোমার মতো একটা মেয়ে। অবিকল আমার মতো? পর্ণার কণ্ঠস্বরে চির খেল। সে তো আমি। পর্ণা, আমি কিছু বুঝতে পারছি না। এ হেয়ালির অর্থ কি? পর্ণা আরো এগিয়ে এলো। সেই তীব্র সৌরভ আবার। কিন্তু এই জোছনায় সৌরভের সঙ্গে আরো কি মিশে আছে। সুঘ্রাণটা দ্রুত বদলে যাচ্ছে, হিংস্রতর হচ্ছে।
সে শ্বাস-প্রশ্বাসময় কণ্ঠস্বরে বলল, আপনা মাসে হরিণা বৈরী। তুমি চর্যাপদ পড়নি? পড় না। দোহাই তোমার, বুঝিয়ে দাও এর অর্থ কি। আমাকে কেউ ভালোবাসেনি। সবাই ভালোবাসতো আমার এই শরীরটাকে। তাই এখন এই শরীরটাকে সাজিয়ে গুছিয়ে সেন্ট মেখে ঘুরে বেড়াই। অথচ আমি চেয়েছিলাম আমার আত্মাকে কেউ ভালোবাসুক। পর্ণা, পর্ণা তুমি? চুপ। এখন আমি তোমার কাছে একটু ভালোবাসা চাইতে এসেছি। দেবে তুমি? বলে সে আরো কাছে এগিয়ে এলো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। দুহাতে জড়িয়ে ধরল আমাকে। কিন্তু কি অসহ্য হিম তার শরীর। নিষ্ঠুর হিম আর কামনায় হিংস্র শরীরের চাপে আমার দম আটকে গেল। প্রচণ্ড আতঙ্কে মাথা ঘুরে উঠল। মনে হলো অতল শূন্যে তলিয়ে যাচ্ছি। স্যার, স্যার! শুনে চোখ খুলে দেখি জেভিয়ার আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছেন। তার হাতে এক টুকরো গরম পশমি কাপড়। আমার পায়ের তলায় সেঁক দিতে দিতে বললেন, মর্নিংয়ে এসে দেখি আপনি লনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। হোয়াট হ্যাপেন্ড? মিস্টার জেভিয়ার, অতি কষ্টে বললুম। পর্ণা কে? জেভিয়ার চমকে উঠে বললেন, ওহ মাই গড। তারপর দ্রুত বুকে ক্রুশ আঁকলেন। একটু পরে আসতে বললেন, শি ওয়াজ আ স্কুল টিচার। এই ফ্যামিলিরই মেয়ে। মুনভিলায় মায়ের সঙ্গে থাকতো। হঠাৎ এক রাত্রে খুন হয়ে যায়। সরি স্যার, শি ওয়াজ জাস্ট আ নটি লাভ গার্ল। ওকে, ডোন্ট ওয়ারি। আর আপনাকে এখানে থাকতে হবে না। আমি বরং অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিচ্ছি। শেষ হলো সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভৌতিক গল্প জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।